আমাদের ডিজিটাল জগৎ আর আমাদের যে বাস্তব জগৎ যেভাবে এখন একে অপরের সাথে মিশে যাচ্ছে, এটা কিন্তু এক কথায় অবিশ্বাস্য। একটা সময় ছিল যখন কম্পিউটার মানে ছিল ডেস্কের ওপর রাখা একটা বাক্স। এখন সেই কম্পিউটিং দেয়াল থেকে বেরিয়ে এসে আমাদের চারপাশে, আমাদের চোখের সামনে জায়গা করে নিচ্ছে। আজ আমরা এই প্রযুক্তির গভীরে ডুব দেব, যা স্পেশাল কম্পিউটিং বা এক্সটেন্ডেড রিয়ালিটি এক্সআর নামে পরিচিত। আমাদের হাতে বেশ কিছু সূত্র রয়েছে, বাজারের গতি প্রকৃতি নিয়ে করা গবেষণা থেকে শুরু করে সার্জনদের প্রশিক্ষণের কার্যকারিতা নিয়ে করা একাডেমিক স্টাডি পর্যন্ত। চলুন আজের ভেতরটা খতিয়ে দেখা যাক। একদম। আর এই আলোচনা শুরু করার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, তাই না? আমরা প্রায় ভিআর, এআর, এমআর এই শব্দগুলো শুনি। এগুলো সবই কিন্তু স্পেশাল কম্পিউটিংয়ের অংশ। হ্যাঁ, এই টার্মগুলো নিয়ে একটা বিভ্রান্তি কাজ করে। ঠিক। সহজভাবে বললে ভিআর আপনাকে একটা সম্পূর্ণ নতুন ডিজিটাল জগতে নিয়ে যায়, আর এআর আপনার বাস্তব জগতের ওপর ডিজিটাল তথ্য দেখায়, যেমন আমরা ফোনের ফিল্টারে দেখি। আর মিক্সড রিয়ালিটি এই দুটোকে মিশিয়ে দেয়, যেখানে ডিজিটাল বস্তুগুলো বাস্তবের মতো আচরণ করতে পারে। এই সব মিলিয়েই তৈরি হয়েছে এক্সটেন্ডেড রিয়ালিটি বা এক্সআরের বিশাল জগৎ। আচ্ছা, আর এই জগৎটা যে কত দ্রুত বড় হচ্ছে, আসুন কিছু সংখ্যা দিয়ে শুরু করা যাক। আমাদের সূত্রগুলো বলছে 2025 সালে এই শিল্পের আকার প্রায় $20 বিলিয়ন মতো। 20.43 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। ধারণা করা হচ্ছে 2030-এর মধ্যে এটা গিয়ে দাঁড়াবে $85.56 বিলিয়ন। এটা তো রকেটের গতিতে বাড়ছে। তাই তো। বার্ষিক বৃদ্ধির হার প্রায় 33%-রও বেশি। প্রযুক্তি জগতে এই ধরনের বৃদ্ধি কিন্তু খুব কমই দেখা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বৃদ্ধির পেছনের চালিকা শক্তিটা কি। অনেকেই মনে করেন ভিআর মানে শুধু গেমিং, যেটা একটা ভুল ধারণা, তাই তো? এখন পুরোপুরি ভুল ধারণা। তথ্য বলছে এর পেছনে রয়েছে বিভিন্ন শিল্প খাতে এর ব্যাপক ব্যবহার, মানে যাকে বলা হয় এন্টারপ্রাইজ অ্যাডপশন। বড় বড় কোম্পানিগুলো তাদের দৈনন্দিন কাজে এই প্রযুক্তিকে গ্রহণ করছে। তার মানে এটা শুধু সিলিকন ভ্যালির একটা শখের জিনিস নয়, বরং বিশ্বের বড় বড় ব্যবসার একটা অপরিহার্য অংশ হয়ে উঠছে। একটা পরিসংখ্যান তো বলছে 2030 সালের মধ্যে ভিআর থেকে মোট আয়ের 60% আসবে শিল্প খাত থেকে, গেমিং থেকে নয়। ঠিক তাই। আর এটা শুধু ভবিষ্যতের কথা নয়, এটা বর্তমানেই ঘটছে। আমাদের সূত্র অনুযায়ী 75% ফরচুন 500 কোম্পানি, মানে বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী কোম্পানিগুলো, এর মধ্যেই প্রশিক্ষণের জন্য এই প্রযুক্তি ব্যবহার করছে। বাহ! কেউ হয়তো পরীক্ষামূলকভাবে, কেউ বা পুরোদমে। এই কারণেই তো হার্ডওয়্যার বাজারেও এত প্রতিযোগিতা। রাইট, যেমন মেটা তো আছেই। হ্যাঁ, মেটা তাদের কোয়েস্ট সিরিজের মাধ্যমে বাজার দখল করে রেখেছে ঠিকই, কিন্তু অ্যাপল প্রায় $3,500 ভিশন প্রো দিয়ে একটা নতুন প্রিমিয়াম ক্যাটাগরি তৈরি করার চেষ্টা করছে। আর সোনি তো প্লেস্টেশন VR2 দিয়ে গেমিং জগতে নিজের জায়গা আরও পাকা করছে। এই হার্ডওয়্যারের বিষয়টা আসলেই আকর্ষণীয়, কারণ এই বিপুল পরিমাণ বাজার বৃদ্ধি তো ভালো হার্ডওয়্যার ছাড়া সম্ভব না, যা মানুষ আসলেই ব্যবহার করতে চাইবে। এখনকার হেডসেটগুলো আগের চেয়ে অনেক উন্নত। এর পেছনের প্রযুক্তিটা ঠিক কি? এখানে দুটো বড় পরিবর্তন এসেছে। প্রথমটা হলো লেন্স। পুরনো হেডসেটগুলোতে ফ্রেনেল লেন্স ব্যবহার হতো, যা অনেকটা পুরনো বাতিঘরের লেন্সের মতো খাঁজ কাটা ছিল। এর ফলে ডিভাইসগুলো বেশ ভারী আর মোটা হতো। ও আচ্ছা। কিন্তু এখন ব্যবহার হচ্ছে প্যানকেক লেন্স। নামটা অদ্ভুত শোনালেও এর কাজ অসাধারণ। এটা আলোকে নিজের মধ্যে কয়েকবার প্রতিফলিত করে ফোকাস করে, যার ফলে লেন্সগুলো অনেক পাতলা এবং হালকা হতে পারে। মেটা কোয়েস্ট 3 বা অ্যাপল ভিশন প্রোর মতো ডিভাইসগুলো এই কারণেই তো অনেক বেশি আরামদায়ক। একদম। অনেকটা পুরনো মোটা কাচের চশমা থেকে আধুনিক স্লিম লেন্সের চশমায় আসার মতো। আর ডিসপ্লের ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে? কারণ দিন শেষে আমরা তো স্ক্রিনটার দিকেই তাকিয়ে থাকি। অবশ্যই। এখানেও একটা বড় লাফ ঘটেছে। এলসিডি থেকে মাইক্রো ওএলইডিতে উত্তরণ। সাধারণ ওএলইডি ডিসপ্লে তো আমরা ফোনেই দেখি, কিন্তু মাইক্রো ওএলইডিতে পিক্সেলগুলো এত ছোট আর ঘন হয় যে ছবির মান বহুগুণে বেড়ে যায়।
ছবির কন্ট্রাস্ট, বিশেষ করে কালোর গভীরতা এতটাই নিখুঁত হয় যে মনে হয় বাস্তব জগৎ দেখছেন। অ্যাপল ভিশন প্রো এর প্রতি চোখে যে 4K রেজলিউশন, সেটা তো এই প্রযুক্তিরই ফল। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, কিন্তু শুধু ভালো ছবি দেখলেই তো হবে না। ডিভাইসটাকে তো বুঝতে হবে আমি কোথায় আছি, কোন দিকে তাকাচ্ছি। এই ট্র্যাকিং প্রযুক্তিতে কি কোনো ভিন্নতা আছে? হ্যাঁ, এখানে দুটো প্রধান ধারা রয়েছে। একটি হল ইনসাইড আউট ট্র্যাকিং। ইনসাইড আউট। ভাবুন, হেডসেটটা নিজেরই চোখ আছে। এর গায়ে লাগানো ক্যামেরাগুলো চারপাশের পরিবেশ স্ক্যান করে নিজের অবস্থান নির্ণয় করে। মেটা কোয়েস্ট বা অ্যাপল ভিশন প্রো এভাবেই কাজ করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা পোর্টেবল এবং সেট করা খুব সহজ। কোনো বাড়তি যন্ত্রপাতির দরকার নেই, তাই তো? একদম। আর অন্যটি হল আউটসাইড এন ট্র্যাকিং। আচ্ছা। এখানে হেডসেটটা নিজে অন্ধ, তাকে পথ দেখানোর জন্য ঘরের কোনায় বেস স্টেশন বা লাইট হাউস বসাতে হয়। এই লাইট হাউসগুলো লেজার দিয়ে পুরো ঘর স্ক্যান করে এবং হেডসেটের অবস্থান মানে মিলিমিটার পর্যন্ত নিখুঁতভাবে ট্র্যাক করে। ভালভ ইন্ডেক্স তো মনে হয় এটা ব্যবহার করে। হ্যাঁ, ভালভ ইন্ডেক্স। পেশাদার কাজ বা হাই এন্ড গেমিংয়ের জন্য এটা অসাধারণ, কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটআপ করাটা একটু ঝামেলার। বেশ, প্রযুক্তিটা তো বোঝা গেল, কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগছে এর বাস্তব প্রয়োগের দিকটা। আমাদের সূত্রগুলো বলছে প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিতে ভিআরের প্রভাব অবিশ্বাস্য। একটা গবেষণাপত্র বলছে ভিআর ব্যবহার করে কর্মীরা ক্লাসরুমের চেয়ে 4 গুণ দ্রুত শিখতে পারে। এটা কিভাবে সম্ভব? কারণটা হলো মনোযোগ এবং সম্পৃক্ততা। যখন আপনি একটা ভিআর হেডসেট পরেন, তখন বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান। আপনার মনোযোগ 100% থাকে ওই প্রশিক্ষণের উপর। কোনো ফোন কল নেই, কোনো নোটিফিকেশন নেই। ঠিক, গবেষণায় দেখা যাচ্ছে এতে শেখার সময় তাদের মনোযোগ 4 গুণ বেশি থাকে। আর নতুন শেখা দক্ষতা প্রয়োগের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস 275% পর্যন্ত বেড়ে যায়। বাহ! কারণ তারা ভুল করার ভয় ছাড়াই বারবার অনুশীলন করতে পারে। এর কিছু বাস্তব উদাহরণ দেওয়া যাক। যেমন বোয়িংয়ের কথা বলা হয়েছে। তারা অ্যাসেম্বলি প্রশিক্ষণে ভিআর ব্যবহার করে কর্মীদের প্রশিক্ষণের সময় 75% কমিয়েছে। এটা তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, ভাবুন একবার। একজন নতুন টেকনিশিয়ানকে বিমানের জটিল ওয়্যারিং শেখানোর জন্য এখন আর আসল যন্ত্রপাতির ওপর নির্ভর করতে হচ্ছে না। তারা ভার্চুয়াল পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে পারে, যেখানে একটা ভুল করলে $1,000,000 ক্ষতি হওয়ার ভয় নেই। ঠিক। একইভাবে ফোর্ড মোটর কোম্পানি গাড়ির ভার্চুয়াল প্রোটোটাইপ তৈরি করে ডিজাইন রিভিউ করছে। এর ফলে তাদের কর্মী আহত হওয়ার হার নাকি 70% কমে গেছে। হ্যাঁ, কারণ বিপজ্জনক পরীক্ষাগুলো এখন সিমুলেশনেই হয়ে যাচ্ছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এর প্রভাব তো আরও গভীর হওয়ার কথা। আমাদের হাতে থাকা একটা মেটা অ্যানালিসিস বলছে ভিআর প্রশিক্ষণপ্রাপ্ত সার্জনরা অস্ত্রোপচারের সময় 40% কম ভুল করেন। এটা তো জীবন মরণের প্রশ্ন। একজন সার্জন একটা জটিল অপারেশন করার আগে ভার্চুয়াল পরিবেশে ঠিক একই রকম রোগীর উপর 10 বার অনুশীলন করে নিতে পারছেন। আচ্ছা। গবেষণার উল্লেখ আছে যেখানে দেখা গেছে ভিআর ব্যবহারকারী প্রশিক্ষণার্থীদের জ্ঞান, ক্লিনিক্যাল অপারেশন এবং সার্জিক্যাল ডিজাইন 3টি ক্ষেত্রে স্কোর প্রথাগত পদ্ধতিতে প্রশিক্ষণ নেওয়াদের চেয়ে অনেক ভালো। মানে তারা শুধু অপারেশন করতে শিখছে না, বরং অপারেশনের পরিকল্পনা করতেও শিখছে আরও ভালোভাবে। একদম ঠিক। অবিশ্বাস্য। ডেল্টা এয়ারলাইন্সের পরিসংখ্যানটা তো আরও চমকপ্রদ। তারা তাদের টেকনিশিয়ানদের দক্ষতা পরীক্ষার হার দিনে মাত্র 3টি থেকে বাড়িয়ে 150তে নিয়ে গেছে। এটা প্রায় 5000% বৃদ্ধি। হ্যাঁ, এটা তো শুধু একটা উন্নতি নয়, এটা পুরো কাজের পদ্ধতিকেই বদলে দিচ্ছে। ঠিক তাই। একজন নতুন অটোমোটিভ টেকনিশিয়ানকে একটা জটিল ইঞ্জিন মেরামত করতে কয়েক মাসের অভিজ্ঞতা অর্জন করতে হতো। এখন ভিআর সিমুলেশনের মাধ্যমে কয়েক দিনেই সে দক্ষতা অর্জন করতে পারছে। এটা দক্ষতার যে ব্যবধান বা স্কিলস গ্যাপ রয়েছে তা খুব দ্রুত কমিয়ে আনছে। তাহলে ভবিষ্যতের দিকে তাকানো যাক। বিভিন্ন সূত্র বলছে 2026 সালটি স্পেশাল কম্পিউটিংয়ের জন্য একটি বৈপ্লবিক বছর হতে চলেছে। বাজারের বৃদ্ধি নাকি প্রায় 87% পর্যন্ত হতে পারে। কি এমন ঘটতে চলেছে 2026 সালে? এর পেছনে সবচেয়ে বড় কারণ হতে চলেছে অ্যান্ড্রয়েড এক্সআর নামে একটি নতুন প্ল্যাটফর্মের আগমন। অ্যান্ড্রয়েড এক্সআর। যদি আমরা বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে স্মার্টফোনের জগতে অ্যান্ড্রয়েড যা করেছিল, অ্যান্ড্রয়েড এক্সআর স্পেশাল কম্পিউটিংয়ের জন্য ঠিক সেটাই করতে পারে। একটু সহজ করে বললে এর মানে কি?
অ্যান্ড্রয়েড ফোনের মতো বিভিন্ন কোম্পানির তৈরি হেডসেট আমরা দেখতে পাবো, যেগুলো সবই একই সফটওয়্যারে চলবে? একদম। গুগল এবং স্যামসাং একসাথে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। এর ফলে মেটা বা অ্যাপলের মতো কয়েকটি কোম্পানির হাতে বাজার সীমাবদ্ধ থাকবে না। সোনি, স্যামসাং, ওয়ানপ্লাস বা অন্য যে কোনো কোম্পানি নিজেদের হার্ডওয়্যার তৈরি করতে পারবে, আর ডেভেলপাররা একটি বিশাল অ্যাপ স্টোরের সুবিধা পাবে। আর প্রতিযোগিতা বাড়লে তো দামও কমবে। ঠিক। ভাবুন, প্রতিযোগিতা বাড়ার ফলে হেডসেটের দাম হয়তো সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। স্মার্টফোনের মতো যদি ভিআর হেডসেটের দাম কমে 15-20 হাজার টাকায় নেমে আসে, তখন তো শুধু বড় কোম্পানি নয়, ছোট স্কুল বা কলেজগুলো তাদের শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ল্যাব তৈরি করতে পারবে। ঠিক তাই, এটা পুরো খেলার নিয়মই বদলে দেবে। এর সাথে তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কথাও বলা হচ্ছে। সেটা কিভাবে যুক্ত হবে? এআই এই অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলবে। ধরুন, আপনি একটা ভার্চুয়াল প্রশিক্ষণে আছেন। এখনকার ভার্চুয়াল চরিত্রগুলো বেশ রোবোটিক আচরণ করে, তাই না? হ্যাঁ, কিছুটা তো বটেই। কিন্তু ভবিষ্যতে এআই চালিত চরিত্রগুলো আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আপনার কাজের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখাবে। এর সাথে আসছে ফটো রিয়েলিস্টিক অবতার প্রযুক্তি। এটা আপনার মুখের প্রতিটি অভিব্যক্তি, চোখের পলক পর্যন্ত হুবহু নকল করতে পারবে। ভার্চুয়াল মিটিং তখন আর কার্টুনের মতো দেখাবে না। মনে হবে আপনি সত্যি মানুষের সাথে কথা বলছেন। একদম। আর 5G এবং ক্লাউড রেন্ডারিং এর ধারণাটাও তো আছে। এর মানে কি হেডসেটগুলো আরও হালকা হয়ে যাবে? হ্যাঁ, এটাই চূড়ান্ত লক্ষ্য। এখনকার হেডসেটগুলোকে একটা শক্তিশালী কম্পিউটার নিজের ভেতরেই বহন করতে হয়, তাই সেগুলো ভারী হয়। হুম। কিন্তু 5G এবং ক্লাউড রেন্ডারিংয়ের ফলে মূল প্রসেসিংয়ের কাজটা হবে অনেক দূরের কোনো শক্তিশালী সার্ভারে, মানে ক্লাউডে। হেডসেটটা শুধু একটা ডিসপ্লে হিসাবে কাজ করবে, যা ক্লাউড থেকে আসা ছবিটা আপনাকে দেখাবে। এর ফলে ভবিষ্যতের হেডসেটগুলো সাধারণ চশমার মতোই হালকা এবং আরামদায়ক হয়ে যেতে পারে। সেটাই হওয়ার কথা। সবকিছুই দারুণ শোনাচ্ছে, যেন আমরা একটা সায়েন্স ফিকশন সিনেমার জগতে প্রবেশ করছি। কিন্তু এর কিছু বাস্তব বাধাও তো আছে, যেমন সাইবার সিকনেস। অনেকেরই তো ভিআর ব্যবহারে অস্বস্তি হয়, মাথা ঘোরে বা বমি ভাব হয়। এটা তো একটা বড় সমস্যা। এটা একটা খুবই বাস্তব এবং জটিল চ্যালেঞ্জ। এর পেছনের প্রধান বৈজ্ঞানিক কারণ হল ভার্জেন্স অ্যাকোমোডেশন কনফ্লিক্ট। ভার্জেন্স অ্যাকোমোডেশন কনফ্লিক্ট। ব্যাপারটা অনেকটা এরকম, আপনার চোখ আর মস্তিষ্ক যেন ঝগড়া শুরু করে দেয়। ভিআরএস স্ক্রিনটা আপনার চোখের মাত্র 1 ইঞ্চি দূরে, তাই আপনার চোখ ওই স্ক্রিনে ফোকাস করে। আচ্ছা। কিন্তু স্ক্রিনে হয়তো আপনি একটা দূরের পাহাড় দেখছেন, তখন আপনার মস্তিষ্ক বলছে, আরে পাহাড়টা তো বহু দূরে। চোখ বলছে কাছে, মস্তিষ্ক বলছে দূরে। এই ঝগড়ার কারণে আমাদের স্নায়ুতন্ত্র বিভ্রান্ত হয়ে যায় এবং মাথা ধরা বা বমি ভাবের মতো অনুভূতি হয়। এই ঝগড়া থামানোর কোনো উপায় আছে কি? এই পুরোপুরি সমাধান এখনও আসেনি, তবে কিছু নিয়ম মেনে চললে অস্বস্তি কমানো যায়। বিশেষজ্ঞরা 20-20-20 নিয়ম মেনে চলার পরামর্শ দেন। 20-20-20 সেটা কি? অর্থাৎ প্রতি 20 মিনিট ব্যবহারের পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো বাস্তব জিনিসের দিকে তাকিয়ে চোখের পেশিকে বিশ্রাম দেওয়া। ওহ, এটা তো সহজ একটা নিয়ম। হ্যাঁ, এছাড়াও ডিভাইসের উচ্চমূল্য এখনও একটা বড় বাধা, আর বিভিন্ন নামের কারণে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটাও একটা চ্যালেঞ্জ। কোনটা স্মার্ট গ্লাস, কোনটা এআই আইওয়্যার, কোনটা এক্সআর হেডসেট, এসব বুঝতে গিয়ে অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন। ঠিক। তাহলে সব মিলিয়ে আলোচনাটা কোথায় এসে দাঁড়ালো? স্পেশাল কম্পিউটিং এখন আর শুধু কিছু প্রযুক্তি উৎসাহী মানুষের শখ বা গেমিংয়ের বিষয় নয়। এটা শিল্প, স্বাস্থ্যসেবা এবং প্রশিক্ষণের জগতে একটা মৌলিক পরিবর্তন আনছে, যা উৎপাদনশীলতা এবং দক্ষতা দুটোই বাড়াচ্ছে। আমরা একটা নতুন কম্পিউটিং যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। ঠিক, আমরা একটা সন্ধিক্ষণে আছি। আগামী কয়েক বছর, বিশেষ করে 2026 সাল, এই প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। যখন অ্যান্ড্রয়েড এক্সআর এর মতো উন্মুক্ত প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একে মূলধারায় নিয়ে আসবে, তখন এর প্রভাব হবে সুদূরপ্রসারী। এটা শুধু আমরা কিভাবে কাজ করি তাই বদলাবে না, বরং আমরা কিভাবে শিখি এবং একে অপরের সাথে যোগাযোগ করি সেটাও বদলে দেবে। একদম। আমাদের আজকের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সব কিছু মিলিয়ে একটা বিষয়ে পরিষ্কার, বাস্তব আর ডিজিটালের মধ্যেকার দেয়ালটা ক্রমশ পাতলা হয়ে আসছে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ এবং কিছুটা দার্শনিক প্রশ্ন তোলা যায়। বলুন। আমাদের একটি সূত্র ইঙ্গিত দিচ্ছে,
2026 সালের মধ্যে নিউরাল ইন্টারফেসে বড় ধরনের অগ্রগতি আসতে পারে। এই প্রযুক্তি মানুষকে শুধু চিন্তার মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে। শুধু চিন্তা দিয়ে? হ্যাঁ, এখন প্রশ্ন হল, যখন মানুষের চিন্তা এবং ডিজিটাল জগৎ সরাসরি এক হয়ে যাবে, যখন আর কোনো কন্ট্রোলার বা ভয়েস কমান্ডের প্রয়োজন হবে না, তখন আমাদের বাস্তবতার সংজ্ঞাটা ঠিক কী হবে? ব্যাপারটা নিয়ে ভাবলে কিন্তু মাথা ঘুরে যায়, তাই না?